হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। তাহলে তোমরা সবাই আশা করি তোমরা নিজেদের অ্যাডমিট সব ডাউনলোড করে নিয়েছো। কোথায় কার কার যার যার সিট পড়েছে সেই অনুযায়ী আগে থেকে সব লোকেশন কিন্তু দেখে নেবে। আর একদিন বাকি মাত্র, আগামী পরশু তোমাদের পরীক্ষা। এখন শুধু এমসিকিউ করো, আর 2 দিন আছে। কালকে বেশি চাপাচাপি নেবে না, পরের দিন পরীক্ষা। নিজের নিজের সেন্টারে সবাই ঠিকঠাক ভাবে টাইম মতো যেন পৌঁছে যায়, একদম দিনের দিন পৌঁছাতে গিয়ে এমন না হয় যে পরীক্ষা হলে ঢুকতেই পারলে না। তাই দরকার হয় আগের দিন রাতে চলে যাও, কোথাও হোটেলে থাকো, যাক তেমন ভাবে তোমরা সব ব্যবস্থা করে নেবে। আচ্ছা, ওখানে কিন্তু তোমাদের ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। তো ওএমআর সিটে যখনই রোল নাম্বার বা যাই লিখবে ঠিকঠাক ভাবে একদম শান্ত মাথায় লিখবে, অন্তত রোল নাম্বারটা। পরীক্ষার কোশ্চেন পেপারের যে তোমার বারকোড, মানে যে কোডটা, আর না পি সেট, ওগুলো সব কিন্তু ঠান্ডা মাথায় শান্তভাবে লিখবে, কোনো তাড়াহুড়ো করবে না, কারণ ভুল হয়ে গেলে কিন্তু আর একটা ওএমআর সিট পাবে না। আর কাটাকুটি করার তো কোনো জায়গায় নেই। যখনই চেষ্টা করবে আগে কোশ্চেনের মধ্যে তোমরা তোমাদের অপশন গুলো চুজ করে নাও। কোশ্চেনে তোমরা আগে দাগ মেরে দেবে, আমি পি করব, এ করব, বি করব, সি করব, ডি করব। কোন কোশ্চেনটা অ্যাটেন্ড করব, কোন অপশনটা অ্যাটেন্ড করবো, আগে তোমাদের কোশ্চেন পেপারে দাগ মেরে নেবে। তারপরে 5টা করে নিলে এবার ওই 5টাকে ওএমআর সিটে বসাবে। দেখা গেল এক একটা বি লিখতে গিয়ে ওইটাকে তুমি দুইয়েরটাই বি বসিয়ে দিয়েছো, তো ওরকম যেন না হয়। ওরকম আর একবার ভুল হয়ে গেলে আর তুমি চেঞ্জ করতে পারবে না। ওএমআর সিটে একটা অপশন পেনের কালি পড়ে গেলে ওটাকে মুছে তুমি আরেকটা পড়ার কোনো জায়গাই নেই। তো যা করবে ঠান্ডা মাথায় ভেবে চিনতে, বেশি প্যানিক করার দরকার নেই। আমাদের টার্গেট কি, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে সব থেকে বেশি মার্কস তোলা। কারণ ওখানে যদি আমরা টোটাল মোটামুটি 60 থেকে 65 নাম্বার তুলতে পারি না, তাহলেই আমাদের মোটামুটি আশা করা যায় যে ক্র্যাক হয়ে যাবে। তারপরে তো ম্যাথ থাকলো, জেনারেল রিজনিং থাকলো, জেনারেল অ্যাপটিটিউড থাকলো, ইংলিশ থাকলো, এগুলো থাকলো। তাই আমাদের মেন ফোকাস কিসে থাকবে, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে। যতটা পারবো বেশি সময় ওতে দেবো। লজিক্যাল রিজনিং বা ম্যাথে ওগুলোতে সময় নষ্ট করবো না। যেগুলো যদি দেখি যে হ্যাঁ এগুলো আমি ডাইরেক্ট পারলাম, দ্বিতীয়বার আর ট্রাই নেবো না। যা হবে ফার্স্টবারে, একবারে হলে ভালো, দ্বিতীয়বার আমি আর কোনো ট্রাই নেবো না। তো আগামী পরশু পরীক্ষা, তাই আজকে আমাদের সব সাবজেক্টেরই মোটামুটি লাস্ট ক্লাস চলে আসছে। আমি আজকে তোমাদের লাইফ সায়েন্সের লাস্ট ক্লাস নেব, যেখানে 5টা কোশ্চেন আছে। আশা করছি প্রত্যেকটা অগ্নিপথ সিরিজে, আমাদের অগ্নিপথ সিরিজে লাইফ সায়েন্সের মোটামুটি 12 থেকে 13টা ক্লাস হয়েছে। ঠিক আছে, যেখানে প্রত্যেকটাতে 5টা থেকে 6টা কোশ্চেন আছে, মোটামুটি 65 থেকে 70টা কোশ্চেন কাভার আপ করা হয়েছে। ওই 70টার মধ্যে 30 থেকে মানে 50% কোশ্চেন তোমরা পেয়েই যাবে। তোমরা এসে দেখে নিও যে 50% কোশ্চেন তোমাদের ম্যাচ হয়ে গেছে। তেমনি ফিজিক্যাল সায়েন্সেরও ক্লাস চলছে, ম্যাথের ক্লাসও চলছে, জেনারেল রিজনিং এর চলছে। সবগুলোরই আজকে লাস্ট ক্লাস আমরা নেব। রূপম স্যার ফিজিক্যাল সায়েন্স নেবে, আমি লাইফ সায়েন্স নিচ্ছি, তারপরে লজিক্যাল রিজনিং আর ম্যাথও আসবে। তো আমরা আমরা সব প্রত্যেকটার আজকে লাস্ট ক্লাস নিচ্ছি। লাস্ট ক্লাস একটু ভালোভাবে দেখো, 5টা করে কোশ্চেন দেখে যা, তাহলে 5টা থেকে 3টে তো পেয়েই গেলে, তোমাদেরই ভালো হবে। তাই একটু মন দিয়ে ভালোভাবে দেখো। ইম্পর্টেন্ট 5টা কোশ্চেন, আসার মতো 5টা কোশ্চেনই নিয়ে আমরা এসেছি। তো আজকে লাইফ সায়েন্সের ক্লাসটা নিচ্ছি এখন, এরপরেই ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নিয়ে রূপম স্যার চলে আসবে। তো যাই হোক, অল দ্য বেস্ট। পরশু ভালোভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। কালকে রাতে বেশি পড়াশোনা করার দরকার নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, যাতে পরের দিন ফ্রেশ করে পরীক্ষাটা দিতে পারো। ওএমআর সিট ফিল আপ ঠিকঠাক ভাবে করতে হবে, একটু ভুল হয়ে গেলেই কিন্তু তোমার ওএমআর সিট বাতিল হয়ে যাবে। তো ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেবে। চলো আজকে আর বেশি না বকে আমি তোমাদের লাইফ সায়েন্স ক্লাসটা এখন শুরু করছি। তোমাদের জন্য 5টা কোশ্চেন নিয়ে এসেছি। ফার্স্টে তোমাদেরকে বলছি, 5টা কোশ্চেন একবার স্ক্রিনশট তুলে নিয়ে নিজেরা বাড়িতে একবার প্র্যাকটিস করে নাও। আজকেই করতে হবে, কিন্তু আর সময় নেই। তাই 5টা কোশ্চেন তুলে আগে দেখে নাও নিজেরা পারছো না। কারণ 5টা কোশ্চেনই আছে, 5টার মধ্যে 5টাই ইম্পর্টেন্ট, যার মধ্যে 2 থেকে 3টে হয় এই কোশ্চেন বা এই টাইপের কোশ্চেনই তোমাদের কিন্তু আসবে। ফার্স্ট কোশ্চেন দেখো, আমি কোশ্চেন গুলো একবার পড়ে দিচ্ছি, ওই টাইমে তোমরা একবার স্ক্রিনশট মেরে দিও। সব পুত্রই বর্ণান্ধ হবে, মানে এখানে তোমাদের সেই চেকার বোর্ড থেকে কোশ্চেনটা এসছে যে সব পুত্র বর্ণান্ধ, তাহলে মাতা কি হবে, বাবা কি হবে, বা মাতা বর্ণান্ধ বা মাতা হিমোফিলিক হলে ছেলে কি হবে, বাবা কি হবে, এরকম কোশ্চেন। মানবদের কোন গ্রন্থি পিটুইটারি নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার, ক্রায়োপ্রিজারভেশনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ। 4 নাম্বার, শুক্রাশয়ের কোন অংশ থেকে টেস্টোস্টেরন বেরোয়। 5 নাম্বার, এটা আবার দেখো নতুন একটা ভালো কোশ্চেন, যে উদ্ভিদের শস্য ক্রোমোজোম সংখ্যা 3n = 27, তাহলে ওই উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে। সহজই কোশ্চেন আছে, একটু ভাবতে পারলে হয়ে যাবে। চলো তাহলে আমি ফার্স্ট থেকে শুরু করছি। ফার্স্টের কোশ্চেনটা আমি পরে করাচ্ছি, ওটা একটু ভালো করে বোঝাতে হবে, জায়গা লাগবে। আমি সেকেন্ড থেকে শুরু করছি, ঠিক আছে? ফার্স্টেরটা আমি পরে আসছি, তোমরা কিন্তু স্ক্রিনশট মেরে নাও। দেখো কি বলেছে, মানবদের কোন গ্রন্থি পিটুইটারি নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারিকে কি গ্ল্যান্ড বলা হয়? পিটুইটারিকে কি গ্ল্যান্ড বলা হয়? মাস্টার গ্ল্যান্ড বলা হয়, তাই তো? পিটুইটারিকে কি বলে? মাস্টার গ্ল্যান্ড।
আর একটা গ্ল্যান্ডের কথা তোমাদের রূপম স্যার হরমোন পড়ানোর সময় বলেছিল যে এই মাস্টার গ্ল্যান্ডেরও একজন মাস্টার আছে, মানে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, এটাকে বলছে প্রভুগ্রন্থি। আর এই প্রভুগ্রন্থিরও প্রভু আছে, তাকে সেটা কে ছিল? হাইপোথ্যালামাস। তাহলে এখানে বলেছে মানবদের কোন গ্রন্থি পিটুইটারি নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন রিলিজ হয় যেগুলো পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, যেমন গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। এরা কি করে? পিটুইটারিকে গিয়ে বলে যে তুমি টপিক হরমোন রিলিজ করো, মানে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ করো, যারা কি করবে? অন্যান্য পিটুইটারির ক্ষরণকে গিয়ে উদ্দীপিত করবে, তাই তো? হাইপোথ্যালামাস থেকে হরমোন রিলিজ হবে, যেটা পিটুইটারিকে গিয়ে বলবে হরমোন রিলিজ করতে। সেই পিটুইটারি কি করবে? টপিক হরমোন রিলিজ করবে, যেটা অন্য পিটুইটারির হরমোন ক্ষরণকে উদ্দীপিত করবে। তাহলে এখানে বলেছে কোন গ্রন্থি পিটুইটারির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি নিঃসরণকে তাহলে কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। ঠিক আছে, তাই ওই কারণেই একে প্রভুগ্রন্থিরও প্রভু বলা হয়। পিটুইটারি হচ্ছে প্রভুগ্রন্থি, হাইপোথ্যালামাসকে কি বলা হয়? প্রভুগ্রন্থিরও প্রভু, মানে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? মানবদের কোন গ্রন্থি পিটুইটারি নিঃসরণকে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। ঠিক আছে, দেখো 3 নাম্বার কোশ্চেনটা দেখো, বলেছে ক্রায়োপ্রিজারভেশনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ। ক্রায়োপ্রিজারভেশন কোথায় পড়েছো? মনে পড়ছে কিছু? সেই ইনসিটু এক্সিটু সংরক্ষণ পড়েছিলে বায়োস্ফিয়ার রিজার্ভে, তোমার বায়োডাইভার্সিটিতে। ওখানে দু ধরনের প্রিজার্ভেশনের কথা ছিল, একটা ইনসিটু, একটা এক্সিটু। মানে একটা নিজেদের পরিবেশেই অ্যানিমেল বা স্পিসিস বা প্ল্যান্ট স্পিসিস এদেরকে সংরক্ষণ করা, একটা ওদের পরিবেশের বাইরে নিয়ে এসে, মানে চিড়িয়াখানায় বলো, বোটানিক্যাল গার্ডেন বলো, ওইসব জায়গায় তোমার অ্যানিমেল বা প্ল্যান্টকে সংরক্ষণ করা, তাকে বলছিল এক্সিটু সংরক্ষণ। ওই এক্সিটু সংরক্ষণেরই একটা পার্ট হচ্ছে ক্রায়োপ্রিজারভেশন। কি করা হয়? -196 ডিগ্রি টেম্পারেচার, কত ডিগ্রি? -196 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কিসের নেওয়া হয়? লিকুইড নাইট্রোজেনে। কি নেওয়া হয়? যে যা সিড থাকলো, স্পার্ম, ওভাম, তারপরে উদ্ভিদের কলা, মানুষের কলা, টিস্যু, এগুলোকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে এনে ওদের পরিবেশের বাইরে এনে সংরক্ষণ করা হয়। কোথায় সংরক্ষণ করা হয়? তরল নাইট্রোজেনে। এখানে কোশ্চেনটা এসছে ক্রায়োপ্রিজারভেশনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ কি? তাহলে তরল নাইট্রোজেন, তরল N2। ক্রায়োপ্রিজারভেশনে কি করা হয়? টেম্পারেচারটা কিন্তু ইম্পর্টেন্ট, কোশ্চেন টেম্পারেচার দিয়েও আসতে পারে। -196 ডিগ্রি টেম্পারেচারে তরল নাইট্রোজেনে তোমার অ্যানিমেলের বা প্ল্যান্টের তোমার সিড বলো, ওভাম বলো, স্পার্ম বলো, যেগুলো টিস্যু বলো, এগুলোকে ওখানে প্রিজার্ভ করে রাখা হয়, যাতে ওগুলো দিয়ে পরবর্তীকালে যদি কোনো কাজে লাগে তো ওগুলো দিয়ে লাগবে। এগুলো হচ্ছে সব এক্সিটু পার্ট। তাহলে ক্রায়োপ্রিজারভেশন কি পার্ট? এক্সিটু পার্ট। এরকম তোমরা অনেক পড়েছো, সিড ব্যাংক পড়েছো, তারপরে তোমার স্পার্ম ব্যাংক পড়েছো, ওগুলোতেও কি করা হয়? ওগুলো ক্রায়োপ্রিজারভেশনের সময় ক্রায়োপ্রিজারভেশনে ওখানেও রাখা হয়, ওগুলো তোমার এক্সিটু কনজারভেশনেরই উদাহরণ। তাহলে এখানে কোশ্চেন আসছে কি ক্রায়োপ্রিজারভেশনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ কি? তরল নাইট্রোজেন। যদি টেম্পারেচারের কথা বলে -196 ডিগ্রি টেম্পারেচার, এটা কি ধরনের কনজারভেশন? এটা এক্সিটু কনজারভেশন। একটা ক্রায়োপ্রিজারভেশন থেকে 3টে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন দেখো, শুক্রাশয়ের কোন অংশ থেকে টেস্টোস্টেরন খরিত হয়? শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন বেরোয়। টেস্টোস্টেরন কি ছিল? 3 ধরনের স্টেরয়েড হরমোন পড়েছিলাম আমরা, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। তার মধ্যে টেস্টোস্টেরন বেরোচ্ছিল মেলদের থেকে আর তোমার ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন বেরোচ্ছিল ফিমেলদের থেকে। এখানে বলেছে কোন অংশ থেকে টেস্টোস্টেরন খরিত হয়, মানে টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয়ের কোন পার্ট থেকে খরিত হয়? কোথা থেকে খরিত হতো? লেডিগের সেল থেকে, তাই না? শুক্রাশয় একটা লেডিগের সেল বলে একটা সেল ছিল, ওখান থেকে খরিত হতো। তাহলে দেখি অপশনে লেডিক সেল কোথায় আছে। দেখো ফার্স্ট কোশ্চেন আছে স্টেম কোষ। স্টেম সেল না, স্টেম সেল হচ্ছে আমাদের সবগুলোর অ্যানসেস্টার, আমাদের সব সেলগুলো স্টেম সেল থেকেই তৈরি হয়। তারপরে কি জার্ম সেল। জার্ম সেল মানে বোঝায় শুক্রাণু, ডিম্বাণু। এখানে তো বলেই দিয়েছে শুক্রাণু, জার্ম কোষ তো হচ্ছেই না। জার্ম কোষ মানে শুক্রাণু, ডিম্বাণু। স্টেম সেলও হচ্ছে না। সার্টলির সেল, এই সার্টলির সেল কিন্তু শুক্রাশয়ে থাকে। সার্টলির কোষ শুক্রাশয়ে থাকে, কি করে? শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, কি? স্পার্ম প্রোডাকশনে সার্টলির সেল সাহায্য করে। তাহলে এখানে টেস্টোস্টেরন গঠনে কিন্তু সার্টলির কোষের কোনো ভূমিকা নেই, তাহলে এটাও হবে না। 4 নম্বর কোশ্চেন দেখো, ইন্টারস্টিসিয়াল কোষ। লেডিকের কোষ তো তাহলে অপশনেই নেই স্যার, তাহলে অ্যান্সারটা কি হবে? আরে লেডিকের সেলও যেটা, ইন্টারস্টিসিয়াল সেলও সেটা। তাহলে শুক্রাশয় ইন্টারস্টিসিয়াল সেল বা লেডিকের সেল দুটোই একই নাম। যেটাই লেডিকের সেল সেটাই ইন্টারস্টিসিয়াল সেল। সেখান থেকে টেস্টোস্টেরন খরিত হয়, মাথায় যেন থাকে, নাম দেখে যেন ভুলেও না। আরবিসির আরেক নাম এরিথ্রোসাইট, ডাব্লিউবিসির আরেক নাম লিউকোসাইট। হরমোনেরও যেমন ইন্টারস্টিসিয়াল সেল আছে, সেটাই হচ্ছে তোমার শুক্রাশয় লেডিকের সেল। তাহলে শুক্রাশয়ের কোন অংশ থেকে টেস্টোস্টেরন খরিত হয়?
ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। 3 নাম্বার কোশ্চেন গেল। এইবার আশা করি তিনটে তোমরা বুঝতে পেরেছো। স্ক্রিনশটের জন্য আগে বারবার বলছি তুলে নিতে, কারণ এবার আমি এই তিনটে মুছবো, কারণ দুটো আছে, দুটোই মোটামুটি অঙ্কের মতো, তাই আমাকে এখানে লিখতে হবে। আর একবার বলে দিচ্ছি, দেখো, মানবদের কোন গ্রন্থি পিটুইটারি নিঃসরণকে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। ক্রায়োপ্রিজার্ভেশনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ কি? তরল নাইট্রোজেন। শুক্রাশয়ের কোন অংশ থেকে টেস্টোস্টেরন খরিত হয়? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে। আশা করি তিনটে কোশ্চেন বুঝতে পেরেছো। এবার দুখানা কোশ্চেন আছে, যার জন্য আমাকে বোর্ডটাকে একটু মুছতে হবে, তো এই জন্য আগে বলেছি স্ক্রিনশটটা তুলে নিতে। আর ভিডিওতে আগে গিয়ে স্ক্রিনশটটা তুলে নাও। দেখবে পরীক্ষার মধ্যে এই 5টার মধ্যে থেকে দুটো কোশ্চেন পাবেই পাবে পরীক্ষার সময়। যদি নাও পাও এরকমই পাবে যে একটা ইনসিটু এক্সিটু, তাই পড়ানোর সময় পুরোটাই একসাথে কভার আপ করার চেষ্টা করছি। আর এর আগের ভিডিওগুলো কিন্তু দেখে যাও, যদি তোমরা ওই 70টা প্রশ্ন যদি দেখে যাও না, 30 থেকে 35টা কোশ্চেন লাইফ সায়েন্সে অলরেডি পেয়ে যাবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো একটু ভালো করে দেখে যাও, তাহলে তার কোনো চিন্তাই নাই। চেষ্টা করবে 60 নাম্বার তোলার। লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স যদি 60 নাম্বার তুলতে পারো, তাহলে অটোমেটিকলি ওটা কভার আপ হয়ে যাবে তোমাদের এবছর এএনএম জিএনএম ক্র্যাক মেডিকেল কলেজে ঢুকে পড়বে। দেখো লাস্ট কোশ্চেনটা দেখো, বলছে যদি উদ্ভিদের শস্য ক্রোমোজোম সংখ্যা 3n = 27, শস্য মানে প্ল্যান্টের শস্য মানে সর্বদা 3n, তাই তো? এটা তো জানি। সেই 3nটা কত বলেছে? 27। এবার বলেছে তাহলে ওই উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত? ডিম্বাণু কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? শুক্রাণু ডিম্বাণু এরা হচ্ছে হ্যাপ্লয়েড, এরা মিওসিসের পার্ট, তাই এরা হ্যাপ্লয়েড। এটা আমি অনেকবার বলেছি, রূপম স্যার ক্লাসে অনেকবার বলেছে যে মানুষের জার্ম সেলে ক্রোমোজোম সংখ্যা কত, বডি কোষে ক্রোমোজোম সংখ্যা কত। যদি দেহ কোষ বলে, যদি বডি সেল বলে, বডি সেল বললে 2n, জার্ম সেল বা শুক্রাণু ডিম্বাণু বললে n। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বলেছে উদ্ভিদের ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত, মানে আমাকে উদ্ভিদের nটা বের করতে হবে। 3n যদি 27 হয়, তাহলে n কত হবে? 27/3 9। তাহলে উদ্ভিদের ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত? 9। যদি শুক্রাণুতেও বলতো তাও 9 হতো। সিমিলারলি মানুষের ক্ষেত্রেও যদি আসতো, যখনই ডিম্বাণু শুক্রাণুর কথা বলবে আমি n বের করব, যখনই বডি সেলের কথা বলবে 2n বের করব, আর যখন উদ্ভিদের শস্যের কথা বলবে তখন 3n বের করব। এখানে 3n বলে দিয়েছে, বলেছে ডিম্বাণুটা বের করতে। ডিম্বাণু মানে কি? n মানে হ্যাপ্লয়েড। তাহলে ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? 9। ঠিক আছে? যদি এরকম কোশ্চেন আছে, ঘাবড়ানোর কিছু নেই। ডিম্বাণু শুক্রাণু জার্ম সেল বা জনন কোষ মানে হ্যাপ্লয়েড, দেহ কোষ বা সোমাটিক সেল মানে 2n ডিপ্লয়েড, আর উদ্ভিদের শস্য ডিপ্লয়েড। এইটা মাথায় ঢুকিয়ে নাও। এবার তোমাকে ভ্যালু বের করতে হবে, পুট করলেই অ্যান্সার হয়ে যাবে। লাইফ সায়েন্সে অঙ্ক আছে, এরকম অঙ্ক থাকে। আর একটা কি থাকে, এটা মুছলাম, বুঝতে পেরেছো? এটা হচ্ছে, আর এই যে এখন যেটা করাবো এরকম একটা কিন্তু আসবেই আসবে। আমরা 3 ধরনের রিসেসিভ ডিজিজ পড়েছি, একটা অটোজোমাল রিসেসিভ, একটা আর দুটো এক্স ক্রোমোজোমাল ডিজিজ। একটা অটোজোমাল রিসেসিভ পড়েছি থ্যালাসেমিয়া, আর এক্স ক্রোমোজোমাল রিসেসিভ পড়েছি কি? হিমোফিলিয়া আর কালার ব্লাইন্ডনেস। এরকম একটা চেকার বোর্ডের একটা কোশ্চেন আসবে যে যদি বাবা বর্ণান্ধ হয়, বাবা হিমোফিলিক হয় বা ছেলে হিমোফিলিক হয়, তাহলে মাতা কি হবে? বাবা কেরিয়ার, মাতা হিমোফিলিক হলে পুত্র কিরকম হবে? এরকম কিন্তু কোশ্চেন আসবে। তো কিভাবে করবে আগে দেখে নাও। এখানে বলছে সব পুত্রই বর্ণান্ধ হবে যদি মাতা বাহক হয়, মাতা বর্ণান্ধ হয়, পিতা বর্ণান্ধ হয়, পিতা বর্ণান্ধ বা মাতা বাহক হয়। তাহলে আমরা এটাকে কিভাবে করবো দেখো। ফার্স্টে বলছে সব পুত্রই বর্ণান্ধ হবে। তাহলে নর্মালি আমাদের ছেলেদের, পুত্র মানে ছেলে, ছেলেদের ক্রোমোজোম কি থাকে? XY, ছেলেদের XY থাকে। মেয়েদের ক্ষেত্রে কি থাকে? দুটো X। এটা নর্মাল কন্ডিশন। বলেছে সব পুত্রই বর্ণান্ধ হবে। বর্ণান্ধ মানে কি? কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস মানে কি? এক্স ক্রোমোজোমাল ডিজিজ। কি ক্রোমোজোমাল? এক্স ক্রোমোজোমাল। তার মানে এক্স ক্রোমোজোমে কোনো চেঞ্জ চলে এসছে। কি চেঞ্জ এসছে? যখনই পুত্র বা কোনো ছেলে বর্ণান্ধ হবে, তার এক্স এর মাথায় একটা সি চলে আসবে, নর্মাল এক্স না। এবার এটা হয়ে গেল কালার ব্লাইন্ডনেস। এটা মানেই হয়ে গেল ওই যে ছেলেটার কথা বলা হচ্ছে, এটা বর্ণান্ধ, ছেলেটা হয়ে গেল বর্ণান্ধ। যদি কারো ক্রোমোজোমে এক্স এর মাথায় সি চলে আসে, মানে এক্সট্রা এক্স ক্রোমোজোমে এরকম চেঞ্জ যদি চলে আসে কোনো, তার মানে সেটা কালার ব্লাইন্ডনেস। যেহেতু ছেলেদের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম, তাই ছেলেদের কেরিয়ার হওয়ার কোনো সম্ভাবনা নাই। ছেলেদের যদি কোনো চেঞ্জ হয়, সে ডাইরেক্ট ডিজিজ, তার কেরিয়ার হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ একটাই এক্স ক্রোমোজোম। আর তুমি হিমোফিলিয়াই বলো আর কালার ব্লাইন্ডনেসই বলো, দুটোই হচ্ছে তোমার এক্সি, মানে দুটোই এক্স ক্রোমোজোমাল, একটাতেই মানে ছেলেরা কেরিয়ার হতে পারবে না। ছেলেরা হলে ডাইরেক্ট রুগী হবে।
যদি মেয়ের কোনো মহিলা যদি কালার ব্লাইন্ডনেস হয়, মহিলার কালার ব্লাইন্ডনেস হতে গেলে দুটো এক্সেই সিসি লাগতে হবে, তবেই সেই মহিলাটা হবে কালার ব্লাইন্ডনেস। তেমনি হিমোফিলিকের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই এইচ লাগতে হবে। তাহলে মহিলার ক্ষেত্রে যদি একটাতে হয় তাহলে সে কেরিয়ার, এইটা মানে সে কেরিয়ার, তার মানে তার রোগ কিন্তু প্রকাশ পায়নি, সে জিন ক্যারি করছে কিন্তু সে রুগী না। যখনই এখানে আরেকটা সি চলে আসবে তখন সে হয়ে যাবে রুগী। তাহলে মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স যদি হয় তবে সে রুগী, মানে তবে সে বর্ণান্ধ, মানে তবে সে হিমোফিলিক। আর ছেলেদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোমে যদি এফেক্ট হয় তবে সে হিমোফিলিক। এটুকু ক্লিয়ার? এবার আমি কোশ্চেনে আসছি, ভালো করে এবার কোশ্চেনটা দেখো। এটা সেম টু সেম হিমোফিলিকের ক্ষেত্রেও, এটা কালার ব্লাইন্ডনেসের কথা বলেছে, হিমোফিলিকের ক্ষেত্রেও সেম টু সেম হবে, কারণ দুটোই এক্স ক্রোমোজোমাল রিসেসিভ। দেখো এবার বলেছে সব পুত্রই বর্ণান্ধ হবে। সব পুত্র বর্ণান্ধ মানে কি? এক্স সি ওয়াই, মানে সব পুত্র বর্ণান্ধ মানে কি, যে তার মাথায় তার ক্রোমোজোমটা ঠিক এরকম দেখতে। এবার বলেছে অপশন দেখো কি বলেছে, বলেছে যদি মাথা বাহক হয়, ধরো মাতা বাহক মানে পিতা নর্মাল, মাতা বাহকের কথা বলেছে মানে পিতা নর্মাল। দেখো যদি মাতা বাহক হয়, মাতাকে মাতা বাহক মানে এরকম লিখবো মাতাকে, তাই তো? মাতা বাহক হলে মাতাকে এরকম লিখবো তো। পিতা কি বলেছে? নর্মাল, পিতা নর্মাল মানে পিতা এরকম, ঠিক আছে। এইবার দেখো যদি এখান থেকে দুটো আসবে, একটা আসবে এক্সি, দুটো গ্যামেট আসবে এক্স ওয়াই, এইটার সাথে রিয়াক্ট করবে এক্সি এক্স, ঠিক আছে। আর এখান থেকে এটা এর সাথে রিয়াক্ট করবে এক্স এক্স, কোনো চান্স আছে? নেই। তারপরে বলে যদি মাথা বর্ণান্ধ হয়, এবার কি বলেছে? যদি মাথা বর্ণান্ধ হয়, মাথা বর্ণান্ধ মানে কি? এক্সি এক্সি বলেছে সব পুত্রই কিন্তু বর্ণান্ধ হতে হবে, একটাও বাদ গেলে হবে না। আগেরটাতে কিন্তু আগেই একটা নর্মাল চলে এসেছে, তাহলে ওটা হবে না। এবার এতে দেখো এখান থেকে কে আসবে? এক্সি, এখান থেকে কে আসবে? এক্সি, পিতা আমার পুত্র কি বলে, পিতা কিন্তু নর্মাল। এইবার দেখো এই এক্সি যদি এর সাথে রিয়াক্ট করে তাহলে এক্সি এক্স কেরিয়ার কিন্তু মহিলা, আমাকে বলেছে সব পুত্র বর্ণান্ধ। এই এক্সি যদি এই ওয়াই এর সাথে রিয়াক্ট করে তাহলে কি হবে? এক্সি ওয়াই, তার মানে আমি কি পেলাম? পুত্র এলো কিন্তু বর্ণান্ধ এলো, বাকি দুটোও দেখে নি। এই এক্সি আবার যদি এই এক্স এর সাথে রিয়াক্ট করে তাহলে কি আসবে? এক্সি এক্স, দরকার পুত্র না। আবার যদি এই এক্সি এই ওয়াই এর সাথে রিয়াক্ট করে এক্সি ওয়াই, তাহলে কি হলো? দুটো ছেলে হলো দুটো মেয়ে হলো, কিন্তু দুটো ছেলেই দেখো বর্ণান্ধ হলো, দুটো পুত্রই কিন্তু বর্ণান্ধ হলো। সেটা কখন হলো? যখন আমার মাতা বর্ণান্ধ পিতা নর্মাল, তার মানে আমার এখানে অপশনটা কি হবে? মাতা বর্ণান্ধ। সব পুত্রই বর্ণান্ধ হবে যদি মাথা বর্ণান্ধ হয়। আমি কিন্তু চারটেই দেখবো যে আগেরটাতে যেমন আমার একটা পুত্র ফার্স্টেই কেরিয়ার চলে নর্মাল চলে এসেছে, তাই আমি আর ওতে যাবোই না। যখন একটা নর্মাল চলে এসেছে আমার দেখে লাভই নেই। আমাকে বলে যে চারটের মধ্যে সব কটাই পুত্রই বর্ণান্ধ হবে। এখানে আমি চারটে করলাম, দেখো সব কটা পুত্রই বর্ণান্ধ হয়েছে, দুখানা পুত্র হয়েছে, দুটোই বর্ণান্ধ হয়েছে, আর দুটো হয়েছে কেরিয়ার। তাই আমার অপশনটা হবে মাথা বর্ণান্ধ। দেখো তোমরা এটা নর্মালও ভাবতে পারো, দেখো যদি মাথা যদি বর্ণান্ধ হয় এক্সি এক্সি হয়, মাথা যদি বর্ণান্ধ হয় এক্সি এক্সি, তার মানে এর একটা এক্সির সাথে তো একটা ওয়াই লাগবে, তার মানে সেটা নর্মালি বর্ণান্ধ হবে। কারণ এটা তো যদি মহিলা হতো তাহলে আমাকে একটু ভাবতে হতো, যখন ছেলে বলছে না তখন অত ভাবার দরকারই নেই। যদি ছেলে যখনই বলবে তার মানে ছেলে বর্ণান্ধ মানে মাথা বর্ণান্ধ, তখনই মাথা বর্ণান্ধ হলে ছেলে বর্ণান্ধ হবেই হবে। কারণ মেয়েদের ক্ষেত্রে বর্ণান্ধ মানে কি? এক্সি এক্সি, ছেলেদের তো একটাই এক্সি থাকবে, ছেলেদের তো একটাই এক্স থাকবে। সেখানে যদি মাথার দুটোই যদি বর্ণান্ধ হয় তার মানে ছেলেটা বর্ণান্ধ হবেই হবে, ঠিক আছে। তেমনি যদি একটা কেরিয়ারও থাকে তাও ছেলেটা বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো যেহেতু সব পুত্র বলেছে তার মানে মাতা গ্যারেন্টি বর্ণান্ধ, মাতা কোনো কেরিয়ার না। তো তোমরা যদি ডাইরেক্ট এভাবে যদি মনেও না রাখতে পারো, তোমরা এভাবে চেকার বোর্ড করেও করতে পারো। চেকার বোর্ড আশা করি তোমরা জানো কিভাবে করে, ঠিক এইভাবে কিছুই না। এখানে দুটো আছে, দুটো গ্যামেট বের করবে, দুটো গ্যামেট বের করবে, প্রত্যেকটাকে এই গ্যামেটের সাথে এই দুটো ক্রস করাবে, এটার সাথে এই দুটো ক্রস করাবে, চারটে জিনিস উৎপন্ন হবে। এবার তুমি দেখবে ছেলে কোনটা মেয়ে কোনটা, সব পুত্র কি সব মেয়ে কি, এরকম কোশ্চেন আসবে। তো এরকম কোশ্চেন এইভাবেই সলভ করতে হবে, আর একটা কোশ্চেন আসবেই আসবে, একটা কোশ্চেন আসবেই আসবে। তো আজকে তোমাদের এই আশা করি এটা বুঝতে পেরেছো। এরকম কোশ্চেন এর আগেও করানো হয়েছে, তুমি ওখানেও হিমোফিলিক দিয়ে থ্যালাসেমিয়া দিয়ে করানো আছে, ওগুলোও তোমরা দেখতে পারো। তো আজকে লাইফ সায়েন্সের তোমাদের টার্গেট জিএনএ মেএনএ 2024 লাইফ সায়েন্সের এটাই শেষ ক্লাস।
লাইফ সায়েন্সে 50টা কোশ্চেন থাকবে, 35টা ঠিক করে আসার চেষ্টা করবে। ফালতু পারবে না, যেটা পারবে না নেগেটিভ মার্কিং বাড়িয়ে লাভ নেই। যেটা করবে শিওর অ্যান্সার করবে। ক্যাটাগরি 2টা কিন্তু ভালো করে করবে। ক্যাটাগরি 2তে মাল্টিপল মানে একের বেশি অপশন কিন্তু ঠিক হওয়ার চান্স আছে, তো একটু ভালো করে দেখবে কি বলছে, ঠিক আছে? আর তোমাদের এখন অব্দি এমন হয়নি যে ক্যাটাগরি 2তে একটাই অপশন ঠিক হয়েছে, তুমি একের বেশি হয়েছে, চেষ্টা করবে দেখো যায় একের বেশি অপশন যাতে ঠিক হয়। ক্যাটাগরি 2টা কিন্তু ভালো করে শান্ত মাথায় করবে। আর ওএমআর সিট ঠিকঠাক ভাবে ঠান্ডা মাথা করে ফিল আপ করবে, কারণ ওখানে রিপিটেশনের কোনো জায়গা নেই যে ভাবছো যে একবার এ গুলিয়ে দিলাম তারপরে এবার বি এর মাথায় গোল দিয়ে দেবো, তো ক্যান্সেল হয়ে যাবে, ওই ওই অ্যান্সারটাই পুরো বাতিল হয়ে যাবে। তো নোংরামো করার কোনো জায়গা নেই, শান্ত মাথায় ঠান্ডাভাবে ভালোভাবে পরীক্ষা দাও। লাইফ সায়েন্সের যে কটা ভিডিও হয়েছে একবার পরীক্ষাটাকে, বেশি ভিডিও না, সব 15 মিনিট, ওই 10টা ভিডিও 15 মিনিটের দেখো 2 ঘন্টা লাগবে। তাই 2 ঘন্টা প্রত্যেকটা কোশ্চেন একবার ভালো করে ফলো করে যাও। সেম টু সেম তোমার ফিজিক্যাল সায়েন্সের জন্য, ম্যাথের জন্য, রিজনিং এর জন্য। রিজনিং এ তো আর কমনের কোনো ব্যাপার নেই, এটা তোমাদের একটু মাথা যদি খাটাতে পারো ভালো, নয়তো ছেড়ে দেবে, দরকার নেই করার। ভুল করবো না ভালো, নেগেটিভ মার্কিং নেবো না, ঠিক আছে? তো চলো ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। আজকের ক্লাস এখানেই শেষ। অল দ্য বেস্ট ফর এক্সাম, ভালো করে পরীক্ষা দিও। চলো টাটা।